মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক প্রবাসীদের অর্জিত অর্থ দিয়া তাহাদের কল্যাণে সরকার কি কি কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছে, খ বাস্তবায়িত কার্যক্রমে প্রবাসীদের পরিবারবর্গ কি কি সুবিধা পাইতেছে, গ সুবিধাভোগীদের পরিসংখ্যান কি এবং ঘ এই বিষয়ে সরকারের আগামী পরিকল্পনা আছে কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের বিমানবন্দরের সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনের সহায়তা, যেমন লাগেজ র্যাপিং, লাগেজ প্রাপ্তি, ছটির কাগজ প্রিন্ট, ফটোকপি ও সত্যায়ন, সেবা কর্মী নিয়োগের মাধ্যমে সহায়তা, ইমিগ্রেশন কাস্টম সংক্রান্ত কার্যাদি সম্পাদনে সহায়তা করা হয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য ফ্রি ওয়াইফাই, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ 30% ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা করা হয়। দেশের 3টি বিমানবন্দরে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে। মাননীয় মন্ত্রী, 4 পৃষ্ঠাব্যাপী উত্তর, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে। উত্তরে বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। নীলুফার চৌধুরী মণি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই প্রবাসীরাই আমাদেরকে বাংলাদেশে টিকিয়ে রেখেছে তাদের রেমিটেন্স দিয়ে। এই রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকটা পদক্ষেপে অসহায়ের মতো তাদের অবস্থা। দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমেই তারা আনস্কিল হিসেবে যান। আনস্কিল হিসেবে তারা কিভাবে বাথরুম ইউজ করে, কিভাবে আপনার ইমিগ্রেশনের জন্য কাগজে লিখতে হয়, এগুলো কিছুই জানে না। এই জায়গাগুলোতে আমাদের কোনো ওইখানে হেল্পার নাই। আমরা যারা তাদের সাথে কোনো বিদেশে গমন করি, আমরা হয়তো তাদেরকে কখনো হেল্প করি এই লিখে দেওয়া কাগজগুলোকে। তারপরে যেটা হয়, প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে বিদেশে আমাদের জন্য ইনকাম করতে গিয়ে, মুখে রক্ত তুলে যখন মৃত্যুবরণ করে, এই লাশটা দেশে আনার তেমন ব্যবস্থা এম্বাসি থেকে ওইভাবে করা হয় না, যে কারণে লাশগুলো আপনার দিনের পর দিন মর্চুয়ারিতে থাকতে থাকে, কিংবা ওই দেশেই হয়তো বা তাদের দাফন হয়। এই যে তাদের আত্মীয় পরিজনরা তাদের লাশ পর্যন্ত দেখতে পারে না। প্রশ্ন করুন মাননীয় সদস্য। আমরা বলি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রবাসী বান্ধব একজন মন্ত্রী, এই দেশের একজন নেতা, তার কাছে আপনার মাধ্যমে বলতে চাই যে এই লাশগুলো কিভাবে সত্তর আসতে পারে সেই ব্যবস্থাটা উনি যেন করেন, এবং এই ই পাসপোর্টের ব্যবস্থাটা সহজীকরণ করার জন্য তাদের হয়ে আমি আবেদন করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। এবং আরেকটা যেটা প্রশ্ন মাননীয় স্পিকার, সেটা এই দেশ থেকে যারা নারীরা যায় প্রবাসে, তাদের যে কত হেনস্থ হতে হয়, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সবকিছু, এই নারীদেরকে মাননীয় স্পিকার, এই নারীদেরকে কিভাবে আরো সহজীকরণ ভাবে বাইরে পাঠানো যায়, তাদের সম্মান ইজ্জত নিয়ে তারা যেন থাকতে পারে, এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী কিভাবে করবেন আমি জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটি সেন্টারে যেভাবে আমরা দক্ষ শ্রমিক তৈরির জন্য সব প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে, এবং ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য তো জানেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এই সরকারের সময় আমরা আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই, লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সব কিছুই আমরা সম্পন্ন করে আসছি, এবং এটা হয়তো এই বাংলাদেশে এই প্রথম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সমস্ত দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে প্রেরণ, যাতে বিদেশে গিয়ে যেন আর হ্যাসল না হয়। ধন্যবাদ। মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। ফলের রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু কোন ফলটি যে কিনবো, কোনটি যে ফরমালিন মুক্ত, কোনটি যে আমার স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা আমরা ডিসাইড করতে পারি না। তো এই অবস্থা কতদিন চলবে? আসলে আমরা যেটা দেখি যে আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। ভেজালের দুনিয়া, কিন্তু মাদকে কিন্তু ভেজাল নেই। তো আমি আপনার মাধ্যমে মাননীয়
মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা এই ভেজাল মুক্ত খাদ্য এটা নিশ্চিতকরণে কি ধরনের পদক্ষেপ রয়েছে, খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণ যেন ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করতে পারে সেটা সামান্য হোক, এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপ জানতে চাচ্ছি। আমাদের দেশে এই খাদ্যে ভেজালের কারণে বিভিন্ন ধরনের অসুখ যেমন ক্যান্সার, কিডনি থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অত্যন্ত কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই এই ভেজাল বিরোধী অভিযানগুলো পরিচালনার জন্য একেবারে ক্ষেত্র পর্যায়ে যারা কাজ করেন, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে প্রায় 3 ঘন্টা এ বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে এই ভেজাল মুক্ত করা যায় খাদ্যদ্রব্যকে, সেই জন্য মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করার জন্য এবং কি করা যায় এ সম্পর্কিত পরামর্শ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছেন মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে, এবং আমরা গতকালই সেই কমিটির একটি মিটিং করেছি এবং সেই মিটিং থেকে আমরা কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছি যে যারা এই ভেজাল মুক্ত খাদ্য যাতে পরিবেশন না হয় এজন্য যারা কাজ করেন, বিএসটিআই, ভোক্তা অধিকার সহ আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা সম্মিলিতভাবে এটি একটা প্রচেষ্টার উদ্ভাবন করব এবং সেই অনুযায়ী চেষ্টা করা হবে। এবং আমি ব্যক্তিগত মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সচেষ্ট হব এবং সব ক্ষেত্রেই যেহেতু আমরা সব ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে এ সরকার কাজ করছে এবং সকল ক্ষেত্রেই যাতে সাকসেস অর্জন করার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এক্ষেত্রেও আমরা সাকসেস হব। ঐতিহ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি চা শিল্পের শ্রমিকদের অধিকার ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করছি। চা আমাদের একটি অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য। এই সোনালী পাতা উৎপাদন করে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন সেই লাখ লাখ শ্রমিক আজ চরম অবহেলা ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে তারা দৈনিক 187 টাকা মজুরি পান। ঝড় বৃষ্টির মধ্যে তাদের কাজ করতে হয়। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য 187 টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করার সপক্ষে আমি 3টি মূল যুক্তি এই মহান সংসদের সামনে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি এবং বর্তমান বাজারে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বহুগুণ বেড়েছে। বর্তমানে নামমাত্র মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে পরিবার চালানো, সন্তানের পড়ালেখা বা চিকিৎসার খরচ মেটানো অসম্ভব। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চয়তা দেয়। চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। চা শ্রমিকদের খালি পেটে রেখে বা অপুষ্টিতে ভুগিয়ে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা যদি মানসম্মত জীবনযাপন করতে পারেন তবে তাদের উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদী আমাদের চা শিল্পকে আরও শক্তিশালী করবে। বর্তমান রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,40,000-এর মতো। 170 টাকা থেকে বর্তমানে 187 টাকা এসে দাঁড়িয়েছে। 55% নারী শ্রমিক, 45% পুরুষ শ্রমিক। ধন্যবাদ মাননীয় সদস্য। এর উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম বক্তা মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সদস্য জনাব শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2 মহোদয়কে ধন্যবাদ জানাই এবং তার প্রস্তাবের সাথে আমি একমত হয়ে আমি মূল প্রস্তাবের সাথে অবিলম্বে শব্দটি যোগ করার প্রস্তাব করেছি। মাননীয় স্পিকার, অবিলম্বে এই চা শ্রমিকদের 500 টাকা দিন মজুরি হিসাবে দেওয়া হোক। মাননীয় স্পিকার, চা শ্রমিকগণ হতদরিদ্র, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায় এমন,
দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরি নিয়ে মানবতার জীবনযাপন করছে। তাদের ঘরবাড়ি অত্যন্ত নড়বড়ে জরাজীর্ণ। এই নড়বড়ে জরাজীর্ণ ঘরবাড়িতেই তারা দীর্ঘদিন বসবাস করছেন। মাননীয় স্পিকার, আমার মনে হয় যে সেই জসিমউদ্দিনের আসমানি কবিতার মতোই এই চা শ্রমিকদের অবস্থা। মাননীয় স্পিকার, তাই আমি অবিলম্বে GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় MP শওকতুল ইসলামের সিদ্ধান্ত প্রস্তাব কুলাউড়া সহ সকল চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 500 টাকা করা হোকের পরিবর্তে আমার শ্যামনগরে বন শ্রমিকদের মজুরি 1000 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার শ্যামনগরে, আমি আগে বলেছি, বন সন্নিহিত এলাকা, হাজার হাজার শ্রমিক জঙ্গলে কাজ করে এবং তাদের মজুরি সর্বনিম্ন। যারা বড়লোক মহাজন জঙ্গলে নিয়ে যায়, কম মূল্যে নিয়ে যায়। বিশেষ করে জঙ্গলে বাঘের পেটে যারা মারা যায় তাদের দেখার কেউ থাকে না। আমি বিগত আমাদের জোট সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি যখন ক্ষমতা ছিলেন, তারই আমলে প্রস্তাব দিয়ে তিনি যারা বাঘের পেটে নিহত হতো তাদের জন্য 25,000 টাকা করে একটা ভাতা নির্ধারণ করা হয়েছিল। ওইটা পরবর্তীতে কিছুটা বাড়ানো হয়। রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের মজুরি অনেক কম। প্রতি বছর দেশের চা উৎপাদন বাড়লেও চা শ্রমিকদের ভাগ্যের টাকা খুলছে না। দৈনিক 187 টাকা মজুরিতে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অভাব অনটনে চলছে তাদের জীবন। শ্রমিকদের মজুরি 500 টাকা বৃদ্ধি করা এটি সময়ের দাবি। মাননীয় স্পিকার, আমার প্রদত্ত সংশোধনীটি হচ্ছে মূল প্রস্তাবের শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা করা হোক, এর পূর্বে অবিলম্বে শব্দটি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করবার জন্য আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।